আমি কিছু বুঝে ওঠার আগেই আয়েশা সজোরে আমাকে ছুরি দিয়ে আঘাত করল। আমি সাথে সাথে আয়েশাকে ধাক্কা দিলাম। ছুরির আঘাতে হাতের কিছু অংশ কেটে গেছে। যেহেতু সোফায় শুয়েছিলাম, আমি ধাক্কা দিতেই আয়েশা মেঝেতে পড়ে গেল আর মেঝেতে পড়ার সাথে সাথেই অজ্ঞান। আমার মনে হয় আয়েশার ভিতরে জিনটি আবার ঢুকেছে। না, এখন আর অত কিছু ভাবলে চলবে না, মেয়েটিকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। সোফা থেকে পড়ার কারণে মেয়েটিও নিশ্চয়ই ব্যথা পেয়েছে। আয়েশাকে কোলে তুলে নিলাম। যেই হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে দরজা খুললাম, দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে আর তার সাথে একটি অ্যাম্বুলেন্স। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। রিয়া তো চলে গিয়েছিল, তাহলে রিয়া এখানে কি করছে? এত অবাক হতে হবে না দুলাভাই। আপনি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢুকান। আমি তো অ্যাম্বুলেন্স আপনার জন্য এনেছিলাম। আমার জন্য কেন? দেখো বাবা, অত কথা বলতে নাই, তুমি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢুকাও। আমি কিছুই চিন্তা করতে পারছি না কি হচ্ছে। কিছুক্ষণ আগে আয়েশার যে পরিবার দেখেছিলাম, এখন সে পরিবারের সাথে কোন মিল নেই। যে রিয়া আমার সাথে কখনো কথা বলেনি, সেই রিয়া এখন আমাকে দুলাভাই ডাকছে। আয়েশার আব্বু সে তো কথা কম, থাপ্পড় বেশি মেরেছিলেন, আর এখন আমাকে বাবা ডাকছেন। আয়েশার কেবিন থেকে একজন ডাক্তার বের হলেন, কিন্তু ডাক্তারকে দেখে অনেক বড় ধরনের ছ্যাঁকা খেলাম। এই ডাক্তার তো দেখতে হুবহু মিজানের মতো, শুধু লম্বা লম্বা চুল আর লম্বা দাড়ি নেই, বাকি পুরোটাই মিজানের মতো। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। যদি তুমি আয়েশাকে ধাক্কা না দিতে তাহলে জানি না কি হতো। আমি মিজানের কোন কথার উত্তর দিতে পারছি না, শুধুই অবাক হচ্ছি। এই সব আমার সাথে কি হচ্ছে? মিজান, তুমি আর দুলাভাই আমার সাথে আসো তো পাশের কেবিনে। একটু পরে তিনজন মিলে পাশের কেবিনে বসলাম। কেবিনে তেমন কেউই নেই, শুধু আমরা তিনজন আছি। দুলাভাই, আপনি নিশ্চয়ই চিন্তা করছেন কি হচ্ছে এগুলো, তাই না? আমি এখনো কিছুই বলছি না, কারণ কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। কি জিজ্ঞাসা করব সেটাই বুঝতে পারছি না। দুলাভাই, আমি আপনাকে একদম শুরু থেকে বলি, তাহলে আপনি বুঝবেন। আপনার ওয়াইফ আয়েশার একটি যমজ বোন ছিল, যার নাম সামিরা। কথাটা 26শে মার্চ 2023 সালের। আজ থেকে প্রায় 1-1.5 বছর আগের কথা। সেদিন সামিরা ও আয়েশা মিলে একটি ট্যুরে যাওয়ার কথা ছিল। যেহেতু দুজনই সমবয়সী ছিল, তাই দুজনে যেখানেই যেত একসাথে যেত, কিন্তু সেদিন হয়েছিল ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমের ফলেই এক বাবা তার মেয়েকে হারিয়েছে, এক মা তার মেয়েকে হারিয়েছে, আর এক বোন তার ভালোবাসার বোনকে হারিয়েছে, আর আমি আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি। রিয়া যা বলছে প্রায় সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলা শুরু করল। সেদিন সামিরা ট্যুরে গিয়েছিল ঠিকই, কিন্তু আর ফিরেনি। আমরা সামিরাকে প্রায় সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ঠিক 14 এপ্রিল সামিরার একটি কল আসে, আর তার কলের মাধ্যমে আমরা জানতে পারি টানা 20 দিন তাকে একটি জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়। আর সে ধর্ষণকারীদের ব্যাপারে তেমন কিছুই বলতে পারেনি, শুধু নামটি বলতে পেরেছিল। একজনের নাম হাসিব, আরেকজনের নাম বাহাদুর। বাহাদুর নামটি শোনার সাথে সাথে আমি এক লাফ দিয়ে কেবিনে থাকা বিছানার উপর দাঁড়িয়ে গেলাম। এই যেন কোন বাংলা সিনেমার শুটিং হচ্ছে, আর জোর করেই আমাকে ভিলেন বানানো হচ্ছে। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন? আমি আমার বউ ছাড়া সব পৃথিবীর সব মেয়েকে বোনের নজরে দেখি। আরে দুলাভাই, পুরো কথাটি তো শুনুন। সেদিন সামিরা বলতে পারছিল না তাকে কোথায় আটকে রাখা হয়েছে। আমরা তার নাম্বার ট্রেক করে তার লোকেশনটা খুঁজে বের করেছি, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম সামিরার নিথর দেহ পড়ে আছে। তার মানে ওই দুইজন ধর্ষণকারী সামিরাকে মেরে ফেলেছে। সামিরাকে যে দুজন ধর্ষণ করেছে, ওদের দুজনের কাউকেই আমরা চিনতাম না, শুধু নামটি জানতাম হাসিব ও বাহাদুর। তারপর আমরা সেখানে স্থানীয় মানুষদের থেকে খোঁজ নেওয়া শুরু করলাম। সবার মতে হাসিব নামে একজন ছেলে এখানে প্রায় আসতো, কিন্তু বাহাদুরকে কেউ চিনত না। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে আমরা হাসিবের একটি ছবি পেয়েছিলাম, কিন্তু বাহাদুরের কোন ছবি পাইনি। আমরা জানতাম যে এই দেশের যদি আমরা সামিরার ধর্ষণের বিচার চাই, তাহলে সেটা কোনোদিনও পাব না। তাই সামিরা পুরো পরিবার চিন্তা করল ওই দুই ধর্ষণকারীকে তারা সবাই মিলে শাস্তি দিবে।
কিন্তু শাস্তি দেওয়ার জন্য তো আগে ওই দুজনকে পেতে হবে, তাই না? আমরা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু তাদের দুজনের কাউকেই পেলাম না। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিটি আমার আঙ্কেলের। 1 মাস আগে আঙ্কেল জানালো যে ওনার কোম্পানিতে বাহাদুর নামে একজন ছেলে কাজ করে যার একটা বন্ধু আছে হাসিব নামের। তখন আমরা মোটামুটি ধারণা করলাম হয়তো আপনিও সামিরার ধর্ষণকারী। আর যখন আপনার বন্ধু হাসিবের সাথে আমরা যে ছবিটি পেয়েছি তার সাথে মিলে যায় তখন আমরা বুঝতে পারলাম যে আপনারা দুজন ধর্ষণকারী। কিন্তু বলে না, পৃথিবীতে একজনের মতো দেখতে 7 জন আছে, কিন্তু কে জানতো এক দেশে, এক জেলায় একজনের মতো দেখতে 2 জন আছে, আর তাদের দুজনের নামও একই। আচ্ছা, হাসিবের সাথে আপনার পরিচয় হয় কেমনে? এক রাতে অফিস শেষ করে আসছিলাম, তখন হঠাৎ হাসিবের সাথে আমার দেখা। প্রথম সে আমার সাথে কথা বলতে ভয় পেলেও পরবর্তীতে আমরা অনেক ভালো বন্ধু হয়ে যায়। হাসিব প্রায় বলতো আমি নাকি দেখতে তার এক কাছের বন্ধুর মতো, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। সত্যি আমি জানতাম না হাসিব এত খারাপ একজন মানুষ। আপনারা চাইলে তো আমাকে আর হাসিবকে সরাসরি মেরে ফেলতে পারতেন, এসব বিয়ের নাটক করার দরকার কি ছিল? হাসিব যে ধর্ষণকারী এটা আমরাও শিওর থাকলেও আপনি যে ধর্ষণকারী এটা আমরা শিওর ছিলাম না। আর তাছাড়াও আমরা আপনাকে এত সহজে মারতে চাইনি, অনেক কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। আমরা যদি আপনাকে সরাসরি মেরে দিতাম তাহলে হয়তো অনেক ঝামেলা হতো, তাই আমরা চিন্তা করেছিলাম প্রথমে আপনাকে মানসিক দিক দিয়ে মারব, তারপর আপনাকে শারীরিকভাবেও মারব। যেদিন আয়েশার সাথে, সামিরার বোন, আপনার প্রথম দেখা হয় আমরা মনে করেছিলাম আপনি চমকে উঠবেন, কিন্তু আপনি একটুও চমকালেন না, বরং লজ্জায় মাথা নিচু করে রাখলেন। ঠিক তখন থেকেই আমাদের অল্প অল্প সন্দেহ হওয়া শুরু করল। আসলে আপনি কি সেই বাহাদুর নাকি অন্য কেউ? বিয়ের পর থেকেই আয়েশার প্রতি আপনার এত কেয়ার, আর গতকালকে যখন আয়েশাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তখন আপনি পাগলের মতো কেবিনের সামনে হাঁটছিলেন, ঠিক তখনই আমার সন্দেহ আরও বেড়ে গেল। আসলেই কি আপনি সেই বাহাদুর যে সামিরাকে ধর্ষণ করেছিল? তার মানে কি হাসিবকে আপনারাই মেরেছেন? সেদিন হঠাৎ করে আপনার কোন বোর্ড মিটিং আসেনি, বরং বোর্ড মিটিংটা ছিল শুধু একটা বাহানা আপনাকে আটকে রাখার। আপনার থেকে দাওয়াত পাওয়ার পর হাসিব আপনার বাসায় গিয়ে আয়েশাকে দেখে রীতিমতো চমকে ওঠে। কারণ হাসিব জানত না যে সামিরার আরেকটি যমজ বোন ছিল। হাসিবকে মেরে ফেলার জন্য যখন আয়েশা তার কাছে যায় তখন হাসিব নিজেই আয়েশার হাতে থাকা ছুরিটি দিয়ে নিজেকে মেরে ফেলে। হয়তো হাসিব সেদিন বুঝতে পেরেছিল তার মৃত্যু অনেক কাছে চলে এসেছে, তাই সে নিজে আত্মহত্যা করেছে। তার মানে আপনারা হাসিবকে মারেননি, ও নিজেই ছুরি দিয়ে নিজেকে মরেছে আর আপনারা তাকে কেটেছেন। হ্যাঁ, বলতে গেলে এক প্রকার আত্মহত্যা করেছে। কিন্তু হাসিব আত্মহত্যা করেছে এটা যদি আপনি জানতেন তাহলে অনেক বড় ঝামেলা হতো, তাই এই পুরো ঝামেলাটাকে আমরা ভয়ঙ্করভাবে উপস্থাপন করলাম। অর্থাৎ এক বানানো জিনের উৎপত্তি ঘটালাম। আমার জামাই মিজানকে বললাম কবিরাজের মতো সাজতেন আর আপনাকে ভয় লাগাতে। কে জানতো আপনি এত ভীতু মানুষ। অল্পতেই ভয় পেয়ে গেলেন। আমরা প্ল্যান করেছিলাম সেই রাতে আপনাকে মেরে ফেলব, কিন্তু আপনাকে মারার আগে আমি আরেকটু শিওর হতে চেয়েছিলাম যে আপনি সামিরার ধর্ষণকারী কিনা। আমি ধীরে ধীরে আবার খোঁজ নেওয়া শুরু করলাম, আর অনুসন্ধানের মতে আমি এটা জানতে পারলাম যে বাহাদুর সামিরার ধর্ষণ করেছিল গত 6 মাস আগে। সে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তখনই আমরা সবাই বুঝতে পারলাম আপনি সে বাহাদুর না যে বাহাদুর সামিরাকে ধর্ষণ করেছে। আমরা জানতাম যে আয়েশা আপনাকে ছুরি দিয়ে মারবে, তাই আমরা চিন্তা করলাম একেবারেই অ্যাম্বুলেন্স নিয়ে আসি। যেই আমরা আপনার দরজার বেল বাজাবো ঠিক তখনই আপনি আয়েশাকে সাথে করে নিয়ে দরজা খুললেন আর আমাদেরকে দেখালেন। আমি খুব মনোযোগ দিয়ে রিয়ার সব কথা শুনলাম, মনে হচ্ছে কোনো ছোটখাটো গল্প শুনে ফেললাম। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন আসছিল, তাই প্রশ্নটিকে আর না চেপে রেখে রিয়াকে জিজ্ঞাসা করে ফেললাম, আচ্ছা তাহলে আয়েশার শরীরে যে জিন আছে ওটা আর কি সত্য? আপনি তো এক মহা বোকা দেখছি। আয়েশার শরীরে কোন জিন নেই? কেমনে? আয়েশার শরীরটা সব সময় ঠান্ডা থাকত। তারপর আয়েশা বিশ্রাম না নিয়ে অনেকক্ষণ কাজ করত। আয়েশা কিছুই খেত না। এই সবগুলো লক্ষণ তো পুরোপুরি জিনের সাথে মিলে যায়।
দুলাভাই অধৈর্য হলে চলে না, ওয়েট করুন, আমি আপনাকে পুরো ঘটনা খুলে বলছি। আমরা যদি আপনাকে এমনিতেই বলতাম আয়েশার শরীরে জিন আছে তাহলে কি আপনি বিশ্বাস করতেন? অবশ্য করতেন না। কিছু জিনের লক্ষণ দেখাতে হবে, তাই না? যার ফলে আয়েশা সবসময় তার শরীরে ইনজেকশন লাগাতা। ইনজেকশনটি লাগানোর ফলে মানুষ 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে। যদিও এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু তাও আয়েশা তার বোনের ধর্ষণের বিচারের জন্য এটা লাগাত। আর যখনই আপনি আয়েশার কাছে যেতেন আপনার থেকে তার শরীর ঠান্ডা লাগত। আয়েশা যে হরেক রকমের খাবার রান্না করত এটা সম্পূর্ণরূপে ভুল। আয়েশা কিছুই রান্না করতে জানে না, বরং এইসব খাবার রান্না করে আমরাই পাঠিয়ে দিতাম। আর আপনার মনে হতো আয়েশা সারাদিনই কাজ করছে। আচ্ছা দুলাভাই, আপনার কি মনে আছে আয়েশা সব সময় আপনাকে দুধ খেয়ে ঘুমোতে বলতো? আর আপনি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলতেন। হ্যাঁ, আয়েশা সব সময় আমাকে দুধ খেয়ে ঘুমোতে বলতো। আয়েশা আপনার দুধের গ্লাসে সব সময় ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যার ফলে 10টা-11টা বাজার আগে আপনার ঘুম ভাঙত না। আর ততক্ষণে আমরা আমাদের পুরো প্ল্যান করে ফেলতাম। আর ওই টাইমটাতে আয়েশা বিশ্রাম নিত। তার মানে এত কিছু আমাকে মারার জন্য করা হয়েছিল? আমরা মনে করেছিলাম আপনি স্বামীরার ধর্ষণকারী, তাই আপনাকে মারতে চেয়েছিলাম। আমি হাসব কি না কাঁদব কিছু বুঝতে পারছিলাম না, কারণ রিয়া যদি জানতে না পারত আমি সেই বাহাদুর না যে স্বামীরাকে ধর্ষণ করেছে, তাহলে নিশ্চয় এতক্ষণে আমি 3.5 হাত মাটির নিচে থাকতাম। আচ্ছা হাসিবের লাশ কি করেছেন? কি আর করব, যে জায়গাটাতে স্বামীরাকে ধর্ষণ করা হয়েছে সেখানে গিয়ে হাসিবের লাশ পুড়িয়ে দিয়েছি। না, এই ফ্যামিলি স্বাভাবিক না। আমি আর কিছু শুনতে পারবো না। তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে আয়েশার কেবিনে প্রবেশ করলাম। ঘুমন্ত অবস্থায় আয়েশাকে কোন পরি থেকে কম লাগে না। আমি আয়েশাকে এক নজরে চেয়ে রয়েছি। কিছুক্ষণ পরে আয়েশা নিজে নিজেই চোখ খুলল। আর চোখ খুলে আমাকে তার পাশে বসে থাকতে দেখে খুবই অবাক হয়েছে। কি হলো ম্যাডাম, এতক্ষণ পরে তাহলে ঘুম ভেঙেছে তাই না? আয়েশা কিছু না বলে কিছুক্ষণ আমার দিকে দেখছে, কিছুক্ষণ রিয়ার দিকে দেখছে, হয়তো চিন্তা করছে তার বোনের ধর্ষণকারী তার পাশে বসে আছে কেমনে। তার তো আজকে মরে যাওয়ার কথা ছিল। একটু পরেই রিয়া সবকিছু আয়েশাকে বুঝিয়ে বলল। আয়েশাও হয়তো বুঝতে পেরেছে। আমাকে কাছে টেনে পাগলের মতো চুমু খেতে লাগল। আর এই দৃশ্য দেখে আয়েশার পরিবার লজ্জায় কেবিন থেকে বের হয়ে গেল। আমিও মোটামুটি লজ্জায় পড়ে গেলাম। কাঁদো কাঁদো গলায় আয়েশা বলে, আমি আসলেই জানতাম না যে আপনি। আর কিছুই বলতে পারছে না, শুধুই কান্না করছে। থাক, আমি বাধা দেব না, কান্না করতে ইচ্ছা করলে কান্না করুক। আজকে অনেক দিন পর এই পরিবার খুশি। আজকে হলেও একটু প্রাণ ভরে কান্না কাঁদুক। এই পুরো পরিবারের ওপর গত 1 বছর ধরে যত কষ্ট গিয়েছে সেটা নিজের কানে না শুনলে বুঝতামই না। একটা পরিবার কতটা কষ্টের মধ্যে থাকলে এভাবে মানুষ মারার পরিকল্পনা করে আমার জানা নেই। সত্যি আমাদের দেশের সিস্টেম দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আর এই সিস্টেম নষ্ট হওয়ার ফলে অনেকগুলো জিনের উৎপত্তি হচ্ছে। যদি আমরা চাই এসব জিনের উৎপত্তি হওয়া বন্ধ হোক, তাহলে এখনই আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। আয়েশার পুরো পরিবার আজকে খুশি, কারণ তারা তাদের মেয়ে, বোন, বান্ধবীর ধর্ষণের বিচার করে ফেলেছে। হয়তো তারা নিজ হাতে একজন কেউ মারতে পারেনি, কিন্তু তাও তাদের কোনো আক্ষেপ নেই। বরং দিন শেষে এটা বলেই তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করবে যে তাদের মেয়ে, বোন, বান্ধবীর ধর্ষণকারীরা আর এই পৃথিবীতে নেই। কেবিন থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রিয়া মিজানকে জড়িয়ে ধরে আছে। আয়েশার বাবা আয়েশার মা জড়িয়ে ধরে আছে। আর আমিও আমার জিন থুক্কু বউ থুক্কু আয়েশাকে জড়িয়ে ধরে আছি। কিছু গল্পের সমাপ্তির মাধ্যমেই অন্য গল্পের সূচনা হয়। হয়তো সেদিন স্বামীরার গল্পের সমাপ্তি কারণেই আজকে আমার আর আয়েশার গল্পের সূচনা হলো। সমাপ্ত।